সাধারণত মুঘল সাম্রাজ্যের কথা ভাবলে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? মানে একটা বিশাল সৈন্যবাহিনী, সাজোয়া ঘোড়া, ভারী বর্ম পরা অশ্বারোহী সেনাপতি। একদম। আর হাতির পিঠে বিশাল সব কামান, মানে দিগন্ত বিস্তৃত এক অপরাজেয় শক্তির ছবি আর কি। ঠিক। সম্রাট অশোকের পর এই উপমহাদেশে তো মুঘলরাই সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল। কাবুল থেকে শুরু করে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাদের জয়রথ যেন কোনো বাধাই মানত না। হ্যাঁ, কিন্তু ইতিহাসের পাতায় একটা বিশাল কিন্তু লুকিয়ে আছে। আর সেই কিন্তুটা হল বাংলার মাটি। প্রবল পরাক্রমশালী মুঘলদের সেই অপ্রতিরোধ্য জয়রথ প্রায় ৪০ বছর ধরে একটা জায়গায় এসে আটকেছিল। বাংলার কাদামাটি, জঙ্গল আর অসংখ্য নদীনালায় ঘেরা এই দুর্ভেদ্য ভূখণ্ডে। ধরুন, একটা দুর্দান্ত গতির রেসিং কারকে হঠাৎ করে গ্রামের এক কর্দমাক্ত রাস্তায় নামিয়ে দেওয়া হলো। রেসিং কারের ইঞ্জিন যতই শক্তিশালী হোক না কেন, ওই অচেনা কাদার রাস্তায় চাকা শুধু ঘুরবে, গাড়ি কিন্তু ১ ইঞ্চিও এগোবে না। দারুণ একটা তুলনা দিয়েছেন। অশ্বারোহী মুঘল বাহিনীর অবস্থাও বাংলার মাটিতে ঠিক এমনই হয়েছিল। তো আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। ইতিহাস ঘেঁটে বেশ কিছু নির্ভরযোগ্য সোর্স আর গবেষণাপত্রের ওপর ভিত্তি করে আমরা আজ বিশ্লেষণ করব বাংলার ১২ ভূঁইয়াদের, বিশেষ করে ঈসা খাঁর সেই চমকপ্রদ সামরিক কৌশলগুলো। কিভাবে তারা এই নদীমাতৃক পরিবেশকে ঢাল আর তলোয়ার, মানে দুই হিসেবেই ব্যবহার করেছিল, সেটাই আজকের মূল ফোকাস। আর ইতিহাসের শিক্ষার্থীদের কাছে এই দীর্ঘ প্রতিরোধের আসল তাৎপর্যটাই বা কি, সেটাই আজ আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব। বাংলার এই ভৌগোলিক প্রতিরোধ আসলে সামরিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। মুঘলদের অপরাজেয় রূপের যে মিথ বা প্রচলিত ধারণা, সেটা বাংলার ভূখণ্ডে এসে আক্ষরিক অর্থে মুখ থুবড়ে পড়েছিল। তো এই প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, তাই না? হ্যাঁ, ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীর পরাজয় ও মৃত্যুর মাধ্যমে বাংলায় আফগান শাসনের কিন্তু চূড়ান্ত পতন ঘটে। আর ঠিক এরপরে মুঘলদের আগ্রাসন ঠেকাতে বাংলার আঞ্চলিক জমিদার বা শাসকরা একজোট হতে শুরু করেন। ঐতিহাসিক বিবরণী থেকে জানা যায়, এই ১২ ভূঁইয়া বলতে কিন্তু গুণে গুণে ঠিক ১২ জনকেই বোঝায় না। আচ্ছা, মানে এটা একটা রূপক নাম ছিল। একদম তাই। এটা ছিল মূলত ১৫ এবং ১৬ শতকের বাংলার শক্তিশালী জমিদারদের একটা সাঙ্গীতিক নাম। প্রাচীন বাংলায় ১২ শব্দটি প্রায়শই অগণিত বা সামগ্রিক অর্থে ব্যবহৃত হতো। যেমন ধরুন বারোয়ারি শব্দটা আমরা ব্যবহার করি। ঠিক ধরেছেন। ঈসা খাঁ, প্রতাপাদিত্য, কেদার রায়, ফাজল গাজীর মতো নেতারা ছিলেন এই প্রতিরোধের এক একটা স্তম্ভ। মুঘলদের মতো একটা সুসংগঠিত সাম্রাজ্যের বিরুদ্ধে এই বিক্ষিপ্ত জমিদারদের জোটবদ্ধ হওয়াটাই ছিল সেকালের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক চমক। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। এই যে এতগুলো জমিদার একজোট হলেন, এর পেছনে কি আসলে মাতৃভূমি রক্ষার কোনো মহৎ উদ্দেশ্য ছিল? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। কারণ নথিপত্র ঘাটলে দেখা যায়, মুঘলরা আসার আগে এই ভূঁইয়ারা নিজেদের মধ্যেও তো বিস্তর মারামারি আর রক্তপাত করতেন। হ্যাঁ, নদীপথের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে প্রায়শই সংঘাত হতো। তাহলে হঠাৎ করে এই একতার পেছনের আসল রসায়নটা কি ছিল? মুঘলরা এসে তাদের ক্ষমতা আর রাজস্বের ভাগে থাবা বসাচ্ছিল বলেই কি তারা বাধ্য হয়ে এক হয়েছিলেন? আসলে উদ্দেশ্য নিয়ে এই সংশয় তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। প্রাথমিক উদ্দেশ্য নিঃসন্দেহে নিজেদের অস্তিত্ব, জমিদারি আর ক্ষমতা টিকিয়ে রাখা ছিল। মানে তারা কেউই আধুনিক অর্থে কোনো জাতীয়তাবাদী ছিলেন না। বুঝতে পারছি। কিন্তু মুঘলদের মতো একটা সম্পূর্ণ বহিরাগত এবং কেন্দ্রীভূত শক্তির বিশাল থ্রেট তাদের এক করেছিল। ভুলে গেলে চলবে না, মুঘল প্রশাসন ছিল অত্যন্ত কাঠামোগত। তারা চেয়েছিল বাংলার সমস্ত রাজস্ব সরাসরি দিল্লির কোষাগারে যাক। আর অন্যদিকে বাংলার জমিদাররা যুগ যুগ ধরে একটা স্বাধীন এবং বিকেন্দ্রীভূত ব্যবস্থায় অভ্যস্ত ছিলেন। একদম। সম্রাট আকবরের পাঠানো সেনাপতিরা যখন আগ্রাসন শুরু করল, তখন বাংলার এই বিক্ষিপ্ত জমিদাররা বুঝতে পেরেছিলেন যে এই নতুন এবং বিশাল শত্রুকে একা মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। উদ্দেশ্য যাই থাক, ফলাফল হিসেবে এমন একটা সামরিক জোটের জন্ম হয়েছিল যা মুঘলদের প্রচলিত যুদ্ধকৌশলকে পুরোপুরি অকেজো করে দেয়।
আর এই জোটবদ্ধ হওয়াটাই মোগলদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই অকেজো করে দেওয়ার প্রক্রিয়াটাই কিন্তু সবচেয়ে কৌতূহল উদ্দীপক। এটা তো স্পষ্ট যে মুঘলদের ওই বিশাল সৈন্যবাহিনী আর ভারী কামানের সামনে সরাসরি খোলা ময়দানে যুদ্ধ করাটা ভূঁইয়াদের জন্য আত্মহত্যার শামিল হতো। হ্যাঁ, একদমই। তাই তারা বাংলার ভৌগোলিক পরিবেশ এবং নদীপথকে তাদের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল। ১৫৭৮ সালের বর্ষাকালের একটা দারুণ ঘটনার উল্লেখ আমরা সোর্সে দেখতে পাই। সুবেদার খান জাহানের সেই আক্রমণটা, তাই তো? হ্যাঁ, খান জাহান যখন বাংলায় এলেন তিনি ভাবলেন তুমুল বৃষ্টির কারণে ভূঁইয়ারা নিশ্চয়ই অপ্রস্তুত থাকবে। কিন্তু ইসা খাঁ সম্পূর্ণ ভিন্ন একটা ছক কষলেন। তিনি তার রাজধানী সোনারগাঁও থেকে দূরে কিশোরগঞ্জের হাওর অঞ্চল অষ্টগ্রামের কাছে তাইথল নামক একটা জলমগ্ন জায়গায় মুঘলদের মোকাবেলা করার সিদ্ধান্ত নিলেন। এই তাইথলকে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নেওয়ার পেছনে তো নিশ্চয়ই গভীর সামরিক কৌশল ছিল। অবশ্যই। ইসা খাঁ খুব ভালো করেই জানতেন রাজধানী থেকে যত দূরে এবং যত বেশি জলমগ্ন এলাকায় যুদ্ধ হবে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত মুঘল বাহিনী ততটাই অস্বস্তিতে পড়বে। কারণ মুঘলদের রণতরীগুলো তো বিশাল ছিল, যেগুলোকে তারা ঘুরাব বলতো, তাই না? হ্যাঁ, ঘুরাব। এগুলোতে বড় বড় কামান বসানো থাকত। অন্যদিকে ভূঁইয়াদের ছিল ছোট চ্যাপ্টাতলের কোষা এবং ছিপ নৌকার বহর, যেগুলো অগভীর পানিতে খুব দ্রুত চলাফেরা করতে পারত। ঠিক। শুরুতে মুঘল কামানের গোলার আঘাতে ইসা খাঁর বাহিনীর বেশ কিছু নৌকা ধ্বংস হয়ে যায়। মুঘল সেনারা তো যুদ্ধজয় প্রায় নিশ্চিত ভেবে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই শুরু হয় বাংলার সেই বিখ্যাত প্রবল বর্ষণ। একদম। আর এই বৃষ্টির মুহূর্তটাই কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এটা অনেকটা জুডো বা কোনো মার্শাল আর্টের কৌশলের মতো মনে হচ্ছে। জুডোতে যেমন প্রতিপক্ষের বিশাল আকার আর ওজনকে ব্যবহার করেই তাকে মাটিতে আছড়ে ফেলা হয়, ইসা খাঁ ঠিক সেটাই করলেন। চমৎকার উপমা। মুঘলরা লুটপাটে ব্যস্ত, চারপাশে প্রবল বৃষ্টি, কাদামাটিতে মুঘলদের ভারী ঘোড়াগুলো আটকে যাচ্ছে। আর বারুদ ভিজে কামানগুলো অকেজে হয়ে পড়ছে। হ্যাঁ, আর ঠিক এই সুযোগে মজলিস দিলোয়ার এবং মজলিস প্রতাপের নেতৃত্বে ভূঁইয়াদের একটা ছোট কিন্তু অসম্ভব ক্ষিপ্র নৌবাহিনী আচমকা হামলা চালিয়ে দিল। বিশাল মুঘল বাহিনী বৃষ্টির মধ্যে নিজেদের ভারী বর্ম আর কাদামাটির ফাঁদে পড়ে একদম দিশেহারা হয়ে পড়ল। এটাকে প্রকৃতির সাথে সামরিক বুদ্ধিমত্তার এক নিখুঁত মেলবন্ধন বলা যায়। মানে মুঘলরা বাংলার বর্ষা সম্পর্কে জানত ঠিকই, কিন্তু যুদ্ধের ময়দানে তার প্রভাব কতটা ধ্বংসাত্মক হতে পারে তার কোনো বাস্তব অভিজ্ঞতাই তাদের ছিল না। তাদের বন্দুকের সলতে তো ভিজে গিয়েছিল, ভারী বর্ম পড়ে পানিতে পড়ে গেলে ওঠার উপায়ও ছিল না। ইসা খাঁর বাহিনী এই দুর্বলতাগুলোরই সর্বোচ্চ সদ্ব্যবহার করেছিল। তারা নিজেদের ছোট নৌকাগুলো দিয়ে মুঘলদের বড় রণতরীগুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলে আক্রমণ শানিয়েছিল। বিশাল মুঘল বাহিনী বলতে গেলে নিজেদের আকার এবং ওজনের কারণেই সেদিন পরাজিত হয়েছিল। একদম তাই। কিন্তু শুধু বৃষ্টিকে কাজে লাগানোই তো নয়, তৎকালীন বিবরণী বলছে ভূঁইয়ারা আক্ষরিক অর্থেই নদীকে একটা মারণাস্ত্রে পরিণত করেছিল। হ্যাঁ, মুঘল সেনাপতি শাহবাজ খানের সাথে লড়াইয়ের সময়ের ঘটনাটা এর সবচেয়ে বড় প্রমাণ। ইসা খাঁ তো দেখলেন শাহবাজ খানের বাহিনী অনেক শক্তিশালী এবং সুসংগঠিত। সরাসরি আক্রমণ না করে তিনি তখন সন্ধির নামে দিনের পর দিন সময় ক্ষেপণ করতে থাকলেন। মুঘলরা হয়তো ভেবেছিল ইসা খাঁ ভয় পেয়ে আত্মসমর্পণের পথ খুঁজছেন। কিন্তু আড়ালে তো সম্পূর্ণ ভিন্ন এক প্রস্তুতি চলছিল। তিনি অত্যন্ত গোপনে ব্রহ্মপুত্র নদের উজানে ১৫টি জায়গায় কৃত্রিম মাটির বাঁধ তৈরি করাচ্ছিলেন। সামরিক পরিভাষায় এই কৌশলটিকে বলা যেতে পারে জলবিদ্যার রণকৌশল বা হাইড্রোলজিক্যাল ওয়ারফেয়ার। ইসা খাঁর এই কূটনৈতিক চালটির মেকানিজমটা বোঝা খুব জরুরি। তিনি সন্ধির টোপ দিয়ে মুঘলদের আটকে রাখলেন ঠিক ততদিন, যতদিন না বর্ষা চরমে পৌঁছায়, তাই তো? ঠিক। ব্রহ্মপুত্র নদের স্রোত এমনিতেই প্রবল, তার উপর বর্ষার পানিতে তা কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। তিনি এই ১৫টি বাঁধ এমনভাবে তৈরি করেছিলেন যাতে নদীর স্বাভাবিক গতিপথ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়ে বিপুল পরিমাণ পানি আটকে থাকে। তারপর যখন মুঘল বাহিনী পুরোপুরি অপ্রস্তুত এবং নদীর ভাটিতে অবস্থান করছে, তিনি হঠাৎ মুঘল ঘাঁটিতে ছোটখাটো আক্রমণ চালালেন। মুঘলরা যখন পূর্ণ শক্তিতে পাল্টা জবাব দিতে ছুটে এলো, তখন তিনি ওই ১৫টি বাঁধ একসঙ্গে ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন। একদম। উফ, এই দৃশ্যটা কল্পনা করলে শিউরে উঠতে হয়। ১৫টি বাঁধ একসঙ্গে ভেঙে যাওয়ার পর ব্রহ্মপুত্রের সেই বিশাল জলরাশি আর কাদার স্রোত চোখের পলকে মুঘল শিবিরের ওপর আছড়ে পড়ল। হ্যাঁ,
বহু মুঘল সৈন্য কিছু বুঝে ওঠার আগেই শুধু পানিতে ডুবেই মারা গেল। তাদের ভারী বর্ম, অস্ত্রশস্ত্র, ঘোড়া সবকিছু এই কাদার স্রোতে তলিয়ে গেল। প্রকৃতির শক্তিকে এভাবে সরাসরি অস্ত্র হিসেবে ব্যবহার করার নজির ইতিহাসে খুব বেশি নেই। আসলে সামরিক বুদ্ধিমত্তা শুধু কে কত নিখুঁতভাবে অস্ত্র চালাতে পারে বা কার কত বেশি সৈন্য আছে তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবেশকে, নদীর গতিপথকে নিজের পক্ষে ম্যানিপুলেট করার যে দূরদর্শিতা, সেটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুঘলরা মূলত ছিল শুষ্ক অঞ্চলের যোদ্ধা। তারা তো সমতল ভূমিতে অশ্বারোহী বাহিনীর চার্জ এবং খোলা ময়দানে কামানের ব্যবহারে অভ্যস্ত ছিল। কিন্তু বাংলার এই জলমগ্ন পরিবেশে তাদের সেই চেনা কৌশলগুলো একেবারেই কাজ করছিল না। এই ঘটনাগুলোর পর মুঘলরা এখানে এসে আক্ষরিক অর্থেই নিজেদের ভিনদেশী মনে করতে শুরু করেছিল। বাংলার মাটি তাদের কাছে এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তাই। কিন্তু শুধু জল আর নদী দিয়ে তো সবসময় কাজ হতো না। মুঘলরাও তো ধীরে ধীরে স্থানীয় পরিবেশ সম্পর্কে শিখছিল এবং নতুন রণকৌশল নিয়ে আসছিল। হ্যাঁ, তখন ভুইয়ারা শুরু করল দীর্ঘমেয়াদী গেরিলা আক্রমণ আর সাপ্লাই লাইন মানে রসদ সরবরাহের পথ কাটার কৌশল। ইসা খাঁ এবং মুঘলদেরই একজন বিদ্রোহী আফগান সেনাপতি মাসুম খান কাবুলি মিলে এক অভিনব ছক সাজালেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। শাহবাজ খান যখন মাসুম খানকে তাড়া করে শেরপুরের দিকে যেতেন, মাসুম খান কোনো সরাসরি যুদ্ধে না জড়িয়েই পিছু হটতেন। আবার শাহবাজ খান বিরক্ত হয়ে সোনারগাঁওয়ের দিকে এগোলেই মাসুম খান পেছন থেকে এসে শেরপুর দখল করে মুঘলদের রসদ সরবরাহের মূল লাইন পুরোপুরি ভেঙে দিতেন। এই সাপ্লাই লাইন ভেঙে দেওয়াটা কিন্তু যে কোনো আগ্রাসী বাহিনীর জন্য মৃত্যুর শামিল, বিশেষ করে বাংলার মতো জায়গায় যেখানে বর্ষাকালে স্থলপথ বলে কিছু থাকে না। তখন তো সমস্ত যোগাযোগ ও খাবার সরবরাহ নির্ভর করে নৌপথের উপর। একদম। খাবার, বারুদ আর যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে গেলে একটা বিশাল বাহিনী ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ে। মাসুম খান কাবুলি আর ইসাখার এই ইঁদুর বিড়াল খেলা মুঘলদের রীতিমতো পর্যুদস্ত করে তুলেছিল। মানে তারা বুঝতে পারছিল না ঠিক কোথায় আক্রমণ করতে হবে, কারণ শত্রু নির্দিষ্ট কোনো জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করছিল না। হ্যাঁ, এটাই গেরিলা যুদ্ধের মূল মন্ত্র। তো এখানে আমার একটা প্রশ্ন আছে। তার মানে কি ইসা খান নেপথ্যে বসে থেকে অন্যদের দিয়ে লড়াই করাচ্ছিলেন? কেন মনে হলো এটা? কারণ ইতিহাসের বিবরণী থেকে বারবার মনে হয় মাসুম খান, কাবুলি বা অন্যান্য মিত্ররা সামনে থেকে লড়ছেন আর ইসা খাঁ পেছনে বসে শুধু ছক কষছেন। এটা কি রণাঙ্গন থেকে দূরে থাকা, মানে নিরাপদে থাকার কোনো কৌশল ছিল? এই ধারণাটা তৈরি হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু ঘটনাগুলো যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইসা খাঁ কিন্তু লুকিয়েছিলেন না। আচ্ছা। তিনি তার পরিবারকে জঙ্গলবাড়ির মতো দুর্গম ও নিরাপদ একটা জায়গায় সরিয়ে দিয়ে নিজে কোত্রাভোর মতো অত্যন্ত বিপজ্জনক এবং ফ্রন্টলাইন একটা দুর্গে অবস্থান করতেন। কত্রাভো তো শীতলক্ষা নদীর তীরে অবস্থিত ছিল, তাই না? হ্যাঁ, যা মোঘল নৌবহরকে ঠেকানোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট ছিল। তিনি যে অন্যদের সামনে দাঁড় করিয়েছিলেন সেটা কোনো ভীরুতা ছিল না, এটা ছিল নিখুঁত সামরিক বিন্যাস। বুঝতে পারছি। তিনি সীমান্তে এমন সব সেনাপতি বা মিত্রদের দাঁড় করিয়েছিলেন যেমন মাসুম খান কাবুলি বা ত্রিপুরার অমর মাণিক্য, যারা মুঘলদের চরম ঘৃণা করত এবং মুঘল বাহিনীর গতিপথকে প্রথমেই বাধাগ্রস্ত করতে পারত। অর্থাৎ শত্রুকে নিজের মিত্র বানিয়ে তাকে ঢাল হিসেবে ব্যবহার করা। এবং শুধু তাই না, তিনি তো রীতিমতো ছায়াযুদ্ধ বা প্রক্সি বড় চালিয়েছিলেন। হ্যাঁ, তৎকালীন বিবরণীতে আমরা রঘুদেব এবং লক্ষ্মীনারায়ণের বিবাদের কথা পাই। কামরূপের রাজা রঘুদেব আর কামতার রাজা লক্ষ্মীনারায়ণ, তাই তো? লক্ষ্মীনারায়ণ তো গেলেন মুঘল সুবেদার মানসিংহের কাছে সামরিক সাহায্য চাইতে। আর ঠিক তখনই ইসা খাঁ কৌশলগত কারণে সমর্থন দিলেন রঘুদেবকে। এটা তো আধুনিককালের স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় পরাশক্তিগুলোর সেই ছায়াযুদ্ধের মতোই ব্যাপার। একদম ঠিক বলেছেন। ইসা খাঁ জানতেন সরাসরি মানসিংহের বিশাল বাহিনীর সাথে মুখোমুখি লড়লে তার নিজস্ব সৈন্য, নৌবহর আর সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তাই তিনি অন্য দুই রাজ্যের রাজাদের অভ্যন্তরীণ যুদ্ধকে ব্যবহার করে মুঘলদের শক্তি আর মনোযোগ বিভক্ত করে দিয়েছিলেন। মানসিংহ বাধ্য হয়েছিলেন তার বাহিনীর একটা বড় অংশ লক্ষ্মীনারায়ণের সহায়তায় পাঠাতে, যা কিনা ইসা খাঁর মূল ভূখণ্ডকে সরাসরি মোঘল আক্রমণের হাত থেকে সাময়িকভাবে রক্ষা করেছিল। দারুণ চাল। এই ধরনের ছায়াযুদ্ধ প্রমাণ করে যে
বারো-ভূঁইয়ারা শুধু স্থানীয় জমিদার ছিলেন না, তাদের ভূ-রাজনৈতিক বোঝাপড়াও ছিল অত্যন্ত প্রখর। ঠিক। তো ৪০০ বছর আগের এই রণকৌশল, কাদা জলের এই যুদ্ধ, এই কূটনৈতিক চালগুলো আজকের দিনে একজন ইতিহাসের শিক্ষার্থীর জন্য কেন এত গুরুত্বপূর্ণ? ইতিহাসের শিক্ষার্থীদের জন্য এর মূল লেসনটা লুকিয়ে আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ভৌগোলিক প্রতিরোধের শক্তির মধ্যে। এ ঘটনাগুলো প্রমাণ করে যে বিশাল সৈন্যবাহিনী বা অঢেল সম্পদ থাকলেও যে পৃথিবীর যে কোনো জায়গা সহজে দখল করা যাবে তা কিন্তু নয়। বাংলা তো মোগলদের কাছে আক্ষরিক অর্থে একটা বিদ্রোহভূমি বা তৎকালীন ভাষায় বুলগাকপুর হয়ে উঠেছিল। হ্যাঁ, আকবরের মতো সম্রাট যাকে পাঠাচ্ছেন সেই ব্যর্থ হয়ে ফিরছে। সোর্স তো বলছে মানসিং, শাহবাজ খান বা সাইদ খানের মতো বাঘা বাঘা মুঘল সুবেদাররা এখানে এসে দিনের পর দিন নাজেহাল হয়েছেন। সাইদ খান তো এক পর্যায়ে ভয়ে বাংলায় আসতেই চাইতেন না। হ্যাঁ, সম্রাটকে নানা রকম অজুহাত দিতেন তিনি। আর মানসিংয়ের মতো দুর্ধর্ষ সেনাপতি বাংলার বর্ষা আর নদীর কবরে পড়ে তার নিজের 2 ছেলেকে হারান। হিম্মত সিং কলেরায় আর দুর্জন সিংহ যুদ্ধে মারা যান। বাংলার এই পরিবেশ মুঘলদের জন্য একটা মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। এবং এই প্রতিরোধ কিন্তু শুধু ঈসা খাঁর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা যদি চন্দ্রদ্বীপের কন্দর্প রায়ের কথা ধরি, তিনি তো পর্তুগিজদের সাহায্য নিয়ে মুঘলদের পরাস্ত করেছিলেন। একদম। পর্তুগিজদের কাছে ছিল উন্নত নৌ কামান বা ফিলিঙ্গি কামান, যা তারা ছোট নৌকায় বসিয়ে নিখুঁতভাবে নিশানা করতে পারত। কন্দর্প রায় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই পর্তুগিজ মার্সেনারিদের নিজের নৌবাহিনীর সাথে যুক্ত করেছিলেন। আবার রাজা প্রতাপাদিত্যের কথা ভাবুন, তিনি সুন্দরবনের গহীন জঙ্গলে নিজের জাহাজ নির্মাণের কারখানা তৈরি করেছিলেন। হ্যাঁ, স্থানীয় কাঠ ব্যবহার করে তিনি এমন এক নৌবহর গড়ে তোলেন যা মানসিংহের বিশাল বাহিনীর বিরুদ্ধে বছরের পর বছর সমানে সমানে লড়েছে। সুন্দরবনের জটিল নদীপথ আর ম্যানগ্রোভ বনকে তিনি তার দুর্ভেদ্য ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। তো শিক্ষার্থীদের জন্য এখানে শেখার বিষয়টা হল সঠিক আঞ্চলিক চোট, স্থানীয় ভূখণ্ডের ব্যবহার এবং পরিবেশকে নিজের সুবিধামতো কাজে লাগাতে পারলে একটা পরাশক্তিকেও যুগের পর যুগ আটকে রাখা যায়। এটি মুঘলদের নিরঙ্কুশ আধিপত্যের যে মিথ তাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়। একদম। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা পুরো বিষয়টাকে যদি একত্রিত করি, বারো-ভূঁইয়ারা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে শুধু তলোয়ার বা কামান দিয়ে যুদ্ধ করেনি, তাদের আসল অস্ত্র ছিল বাংলার নদী, বর্ষাকালের তুমুল বৃষ্টি, কাদামাটি। এবং সেই সাথে দুর্দান্ত সব মনস্তাত্ত্বিক যুদ্ধ আর কূটনীতি। একটি বিশাল সাম্রাজ্যের দম্ভ আর অহংকার কিভাবে বাংলার সাধারণ কাদা জলে ডুবে গিয়েছিল, সেটাই এই ইতিহাসের সবচেয়ে বড় চমক। প্রযুক্তি আর সৈন্য সংখ্যা দিয়ে হয়তো সাময়িক জয় পাওয়া যায়, কিন্তু চূড়ান্ত বিজয় নির্ভর করে রণকৌশল এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতার ওপর। স্থানীয় মানুষের স্পিরিট এবং নিজেদের মাটি সম্পর্কে তাদের গভীর জ্ঞান কতটা শক্তিশালী হতে পারে, বারো-ভূঁইয়াদের এই প্রতিরোধ তারই সবচেয়ে বড় প্রমাণ। তারা দেখিয়েছিল যে কেন্দ্রের চাপিয়ে দেওয়া শক্তির বিরুদ্ধে প্রান্তের প্রতিরোধ কতটা সুতীক্ষ্ণ হতে পারে। একদমই তাই। তো আজকের মতো আমাদের এই ঐতিহাসিক ডিপ ডাইভ এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে একটি বিষয় নিয়ে ভাবা যেতে পারে, যা হয়তো এই ইতিহাসকে সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। সেটা কি? ঈসা খাঁ, প্রতাপাদিত্য বা কেদার রায়ের মতো নেতারা যদি কেবল নিজেদের জমিদারি বাঁচানোর এই খণ্ড খণ্ড লড়াই না করে সবাই মিলে একটি অখণ্ড এবং স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতেন, যদি তারা নিজেদের মধ্যে একটি শক্তিশালী, স্থায়ী এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দাঁড় করাতেন, ঠিক, তবে কি আজ এই উপমহাদেশের মানচিত্র এবং ইতিহাস সম্পূর্ণ অন্যরকম হতে পারত? এই প্রশ্নটি ইতিহাসের অমীমাংসিত এক অধ্যায় হয়ে রইল। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।